এই বিমানটি সংযুক্ত আরব আমিরাতে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায়। এর রেজিস্ট্রেশন নম্বর হল N6151A এবং এটি একটি বেসরকারি আমেরিকান কোম্পানির। ফ্লাইট ডেটা রেকর্ড দেখার পর আমি দেখতে পেলাম যে এই রেজিস্ট্রেশন নম্বর সহ একটি বিমান 15 এপ্রিল 2024 তারিখে বিকাল 4টে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল, দুবাই বন্যার ঠিক একদিন আগে। স্যাটেলাইট ভিউ রেকর্ডগুলি দেখে আমি দেখতে পেলাম যে ঠিক এই দিনে এবং ঠিক এই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ওপর অনেক মেঘ ছিল, যার জন্য এই বিমানটি সম্ভবত বৃষ্টিপাতের জন্য দায়ী ছিল। আমরা ভিডিওতে পরে এই বিমানটি কোথায় গিয়েছিল এবং কি করেছিল তা নিয়ে আলোচনা করব। আবারও ভিডিওগুলি দেখে খুশি দর্শকরা। সাধারণত বিশ্বাস করা হয় যে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু খুব শুষ্ক এবং খুব কমই বৃষ্টি হয়। তবে এবার কেবল কয়েক দিনের জন্য নয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো বছরে দুবাই যত বৃষ্টি দেখে তত বৃষ্টি হয়েছে। দুবাইয়ের চমৎকার প্রশাসনিক ব্যবস্থার কারণে এটিকে মিনি ইউরোপও বলা হয়। কিন্তু এবার মিনি ইউরোপের লক্ষ লক্ষ মানুষ গাড়ি, বাড়ি, দোকান এবং অফিস ডুবে গেছে এবং পরবর্তী 5 দিন ধরে জল সরিয়ে নেওয়া দুবাই সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি কি দুবাইতে মেঘের বীজ বপনের ফলে হয়েছিল, নাকি তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা ব্যর্থ হয়েছিল? যদি তাই হয় তাহলে কিভাবে? 14 এপ্রিল 2024 তারিখে ওমান উপসাগর থেকে একের পর এক বৃষ্টিপাত ওমানে একটি শক্তিশালী ঝড়ের সাথে প্রবেশ করে। মুষলধারে বৃষ্টিপাত প্রথমে ওমানে আঘাত হানে, যার ফলে রাস্তায় জল জমে যায় এবং 20 জন মারা যায়। এই প্রবণতা দ্রুত 16 এপ্রিলের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এটিকে 20 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত বলে মনে করা হয়েছিল, কিন্তু বৃষ্টিপাত দ্রুত বৃদ্ধি পায় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা 142 মিলিমিটার, প্রায় 5.5 ইঞ্চিতে পৌঁছে যায়। দুবাইয়ের ব্যস্ত রাস্তায় ফুট গভীর জল জমে যান চলাচল ব্যাহত করে। মানুষ তাদের বাড়িতে আটকা পড়েছিল, আবার কিছু এলাকায় ঘরের ভিতরে কোমর গভীর জলের খবর পাওয়া গেছে। অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে যে জলের কারণে মানুষের বাড়ির মূল্যবান জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে। অনেক দোকান বন্ধ থাকায় মানুষের খাবার ও পানীয়ের অভাব হচ্ছে এবং মানুষ ক্ষুধার্ত, কিন্তু বৃষ্টি থামছে না। এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট অবতরণ করে, সেখানেও রানওয়েতে হাঁটু সমান জল জমে গেছে, যা বিমানের রাডারে এক দৃশ্য তৈরি করেছে। বিমানবন্দরে থাকা বিমানগুলি আটকে পড়েছিল, অন্যদিকে আগত বিমানগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিমানবন্দরে যাত্রীদের যাত্রা ঘণ্টার পরিবর্তে দিনের হয়ে গেছে। আপাতদৃষ্টিতে সামান্য বৃষ্টিপাতের ফলে বিশ্বর সবচেয়ে উন্নত শহরটি ধীরে ধীরে স্থবির হয়ে পড়েছে, যার ফলে স্কুল এবং অফিস বন্ধ হয়ে গেছে। দুবাইয়ের একটি বিশিষ্ট বীমা কোম্পানির মালিক বলেছেন যে মাত্র 1 সপ্তাহে তারা হাজার হাজার যানবাহন বীমা দাবি পেয়েছেন, যা আগের চেয়ে 400 গুণ বেশি। একইভাবে রেস্তোরাঁ এবং দোকান থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। র্যামসের জন্য বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে, যা আমাদের জন্য একটি উল্লেখযোগ্য পরিমাণ। আবহাওয়া কর্তৃপক্ষ বলছে যে আবহাওয়ার তথ্য রেকর্ডিং 1949 সালে শুরু হয়েছিল এবং এটি ছিল 75 বছরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে সবার মনে আসল প্রশ্নটি রয়ে গেছে যে কেন বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলটি এত ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছিল। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে এই বৃষ্টিপাত দুবাইয়ের মেঘের বীজের ফলে। এই গুজব কি আসলেই সত্য? 15 এপ্রিল 2024 তারিখে বিকেল 4টের দিকে N6151A নিবন্ধন নম্বরের একটি বিমান আবুধাবি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি পূর্বে সংযুক্ত আরব আমিরাতের মেঘ বীজ তত্ত্বাবধানের কার্যক্রমে দেখা গেছে। এর রুট থেকে দেখা যায় যে এটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের একটি পাহাড়ি এলাকার উপর দিয়ে সরাসরি উড়েছিল এবং এর চারপাশে প্রদক্ষিণ করেছিল। তারপর এটি আবার শারজাহের পূর্বে দুটি ভিন্ন স্থানে প্রদক্ষিণ করেছিল। অবশেষে দুবাইয়ের পূর্বে লাহবাবের ওপর একটি গোল করা হয়েছিল। প্রদক্ষিণ করার পর বিমানটি বিকেল 5টা 30 মিনিটের দিকে আবুধাবি বিমানবন্দরে ফিরে আসে।
তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের উপপরিচালক বলেছেন যে মেঘ বীজ বপনকারী বিমানটি সেদিন উড্ডয়ন করেছিল, কিন্তু এটি কোনো বীজ বপনের কার্যকলাপ সম্পাদন করেনি। জলের অভাবের কারণে ১৯৯০ সালে দুবাইতে প্রথম মেঘ বীজ বপনের প্রচলন হয়েছিল। নিমতুরির মূল নীতি হল, যখনই নতুন করে তৈরি হওয়া মেঘগুলি দেখা যায় তখন বিমান থেকে তাদের ওপর কণা স্প্রে করা হয়, যার বেশিরভাগই লবণ বা সিলভার আয়োডাইড। যখন এই লবণ মেঘে উপস্থিত আর্দ্রতার সংস্পর্শে আসে তখন বাষ্পগুলি প্রথমে বরফের স্ফটিকগুলিতে রূপান্তরিত হয় এবং তারপরে তাদের ভারিতার কারণে বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা নামার সাথে সাথে এই মেঘগুলি বরফ থেকে ফোঁটায় পরিবর্তিত হয়। যদি সংযুক্ত আরব আমিরাত মেঘ বীজ বপন না করে তাহলে স্বাভাবিকভাবেই এই একই মেঘগুলি অন্যত্র বৃষ্টিপাত করবে। কিন্তু দুবাই এবং ওমানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া বৃষ্টি এবং বন্যা কি আসলেই মেঘ বীজ বপনের ফলাফল ছিল? যদিও কেউ কেউ যুক্তি দেন যে মেঘের বীজ বপন ইতিমধ্যেই শুরু হওয়া ঝড়ের জন্য অনুঘটক হিসেবে কাজ করেছে এবং তখনই দুবাই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে আমার তদন্তে দেখা গেছে যে এই ভারী বৃষ্টিপাত মেঘের বীজ বপনের ফলাফল হতে পারে না। আমরা যে বিমানটি ট্র্যাক করেছি তা কেবল সংযুক্ত আরব আমিরাতের ওপর দিয়ে উঠছিল, ওমানের ওপর নয়। স্যাটেলাইট ভিউ থেকে দেখা যাচ্ছে যে মেঘগুলি নিজেই ওমান থেকে আসছিল। আবহাওয়া বিশেষজ্ঞরাও একই মতামত পোষণ করেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে মেঘের বীজ বপন বৃষ্টিপাত ঘটায়, তবে এতটা নয় যে এটি বন্যার কারণ হতে পারে। মাহারিন যুক্তি দেন যে মেঘের বীজ বপন বৃষ্টিপাত ঘটায় না, এটি কেবল বাতাসে ইতিমধ্যেই বিদ্যমান বৃষ্টিপাতকে বাধ্য করে। অতএব এই বন্যার জন্য মেঘের বীজ বপনকে দোষ দেওয়া ভুল। ইম্পিরিয়াল কলেজ লন্ডনের একজন বিখ্যাত জলবায়ু বিশেষজ্ঞ ফ্রেডেরিক ওটো বলেছেন যে এই বৃষ্টিপাত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলাফল। বিশ্বব্যাপী জলবায়ু আমাদের নিজস্ব ভুলের দ্বারা পরিবর্তিত হচ্ছে, যার মধ্যে কৃষি প্রক্রিয়া, শিল্প প্রক্রিয়া এবং বন উজাড় অন্তর্ভুক্ত। সমগ্র বিশ্ব জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত এবং যদি সমাধান খুঁজে না পাওয়া যায় তাহলে আগামী বছরগুলিতে সমগ্র বিশ্ব তীব্র আবহাওয়া পরিবর্তনের শিকার হতে পারে। মাহারিন আরও বলেন, নিয়মিত বৃষ্টিপাত হয় এমন দেশে যদি এই ধরনের বৃষ্টিপাত হতো তাহলে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মতো ক্ষতি হয়তো এতটা তীব্র হতো না, কারণ সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে সাধারণত বেশি বৃষ্টিপাত হয় না, তাই সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে, যার ফলে শহরটি বন্যার মতো পরিস্থিতিতে পড়ে। নিমতুরি স্যান্ড বন্যা দেখায় যে নগর প্রকৌশল জলবায়ু পরিবর্তনের পরীক্ষায় ব্যর্থ হয়েছে। প্রথমত, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে দুবাই বালির ওপর নির্মিত হয়েছিল, যা সহজেই জল শোষণ করে। তবে যদি আমরা এই বালি কংক্রিট দিয়ে ঢেকে দিই তাহলে এর জল শোষণ ক্ষমতা স্পষ্টতই হ্রাস পাবে। দুবাইয়ের ক্ষেত্রেও একই রকম কিছু ঘটেছে। রিয়েল এস্টেট ডেভেলপাররা দুবাইয়ের প্রাকৃতিক ভূখণ্ড পরিবর্তন করেছে এবং এখন এখানকার জমি খুব কম জল শোষণ করে। এই কারণেই প্রতি কয়েক বছর অন্তর জমি পুনরুদ্ধার করা হচ্ছে। এখানকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। আরেকটি সমস্যা হল দুবাইয়ের জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং জনসংখ্যার সাথে সাথে বর্জ্যও বৃদ্ধি পাচ্ছে। আমরা দুবাইয়ের রাস্তায় আবর্জনা দেখতে পাই না, তবে এই বর্জ্য কোথাও যেতে হবে। দুবাইয়ের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এত বড় নয় যে একবারে ১৪২ মিলিমিটার বৃষ্টির পানি নিষ্কাশন করা সম্ভব। তাই যখন পানি জমতে শুরু করে তখন এটি বর্জ্য বয়ে নিয়ে যায়, যা ইতিমধ্যেই ছোট পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে সহজেই আটকে দেয় এবং সমস্যাটি আরও খারাপের দিকে যায়। সাধারণত যখন এই ধরনের পরিস্থিতি দেখা দেয় তখন অবরুদ্ধ পয়ঃনিষ্কাশন লাইনটি চিহ্নিত করা প্রয়োজন। নিউ ইয়র্ক সিটিও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। স্কুল, রাস্তা এবং বাড়িতে জল জমে থাকে। জলে কাদার কারণে ইতিমধ্যেই আংশিকভাবে বন্ধ থাকা পয়ঃনিষ্কাশন লাইনগুলি হঠাৎ জলের স্রোত সামলাতে পারেনি। এটি কিছুটা অদ্ভুত শোনাচ্ছে, তবে দুবাইয়ের অনেক এলাকায় এখনও পয়ঃনিষ্কাশন সংযোগ দেওয়া হয়নি। এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন বুর্জ খলিফাতেও নয়। বুর্জ খলিফার সমস্ত বর্জ্য একটি সেপটিক ট্যাঙ্কে ফেলা হয়। এটি ট্যাঙ্কে জমা হয় এবং প্রতিদিন ডাম্পার ব্যবহার করে খালি করা হয়। সৌভাগ্যবশত ১৬ এপ্রিলের বৃষ্টিপাতের সময় দুবাইয়ের কাছে সম্পদ, প্রযুক্তি এবং চমৎকার ব্যবস্থাপনা ছিল। অতএব ট্যাঙ্কার এবং যন্ত্রপাতি ব্যবহার করে বেশিরভাগ জায়গা থেকে দ্রুত জল অপসারণ করা হয়েছিল, সিস্টেমটি পুনরুদ্ধার করা হয়েছিল। তবে এটি শেষ বৃষ্টি ছিল না। জলবায়ু পরিবর্তনের হুমকির কারণে আবারও এমন বৃষ্টিপাত হতে পারে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম দুবাইতে অতিরিক্ত পয়ঃনিষ্কাশন লাইনের জন্য ৮৮০ বিলিয়ন বাট অনুমোদন করেছেন। এই পরিমাণ অর্থ দিয়ে ১৫টি বুর্জ খলিফা পুনর্নির্মাণ করা সম্ভব। আমরা আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন। আপনার ভালোবাসার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী দুর্দান্ত ভিডিওতে দেখা হবে।